বৈষম্যহীন রাষ্ট্র ও অসুস্থ ধারার রাজনীতির পরিবর্তনের স্বপ্ন নিয়ে ২৪ জুলাই গণ অভ্যুত্থানে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ। ২ বছর পর সেই স্বপ্নের কতটা বাস্তবায়ন হয়েছে এটি এখনো বিভিন্ন মহলে আলোচনার বিষয়। তবে আজ আমাদের আলাপ জুলাইয়ের মামলার বিচার নিয়ে। আমাদের সাথে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা এবং জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। তানভীর হাসান জোহাকে দিয়েই শুরু করতে চাই, যেহেতু মামলার আলাপটাই আজকের মুখ্য বিষয় আমাদের। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে দায়ের হওয়া বিভিন্ন মামলার বর্তমান অবস্থা সম্পর্কে যদি আমাদেরকে জানান। ধন্যবাদ। আমাদের এ পর্যন্ত ২০০-রও অধিক আপনার বিভিন্ন পর্যায়ে অভিযোগ এসেছে। মূলত আমরা ১০৯টার মতো অভিযোগ আমলে এনে আমাদের তদন্ত সংস্থা আছে পুলিশ, তারা আসলে তদন্ত করে একটি রিপোর্ট আমাদেরকে প্রেরণ করে। সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের বিজ্ঞ চিফ প্রসিকিউটর স্যার উনি এটা আরেকবার রিভিশন করার পর পরবর্তীতে ফর্মাল চার্জটা উনি বিজ্ঞ আদালতে প্রেরণ করার পর সাক্ষী শুরু হয়। এইভাবে আসলে আমাদের মামলাগুলো হয়। তো দেখুন, আমাদের আন্তর্জাতিক অপরাধ যে আইনটি মানে আইসিসিতে বা নেদারল্যান্ড হেগে আমরা যে আইনটিকে আসলে ফলো করে আমাদের লোকাল ডোমেস্টিক কোর্টে ট্রায়াল করছি, তো সেই আইনগুলোতে দেখবেন ন্যূনতম একটি মামলা একটা রিপোর্ট বা ট্রায়াল শেষ হতে কমপক্ষে 7 বছর এবং 10 বছর পর্যন্ত লাগে, যে কোনো একটা ন্যূনতম একটা মামলা। সে প্রেক্ষাপটে আমাদের অনেক রকমের অবস্ট্রাগল, আপনি জানেন আমাদের একটা বৈরী পরিস্থিতি এবং পুলিশের বিচার পুলিশকে দিয়েই করতে হচ্ছে এবং এমন কোনো বাহিনী নেই, এমন কোনো সংস্থা নেই যারা এই ফ্যাসিবাদী কার্যক্রমের সাথে জড়িত ছিল না। কম বেশি তাদেরকে যখন আমরা তদন্ত করতে যাচ্ছি, তাদের দ্বারাই তাদের কোনো ব্যাচমেট, তাদের কোনো বন্ধু বান্ধব, তারাই আসলে তাদের তদন্ত করছে। সেখানে কিন্তু একটা মানসিক একটা চাপ আমাদের আছে। আমরা মাঠ পর্যায়ে দেখেছি যে অমুকের ব্যাচমেট, অমুকের প্রফেশনাল অফিসার, তারা কিন্তু এই তদন্ত করতে গিয়ে তদবির তো আছে, অস্বীকার করবো না, এরকম একটি চাপ। এরপর হচ্ছে আলামত নষ্টের একটা ব্যাপার, সেই আলামতকে পুনরুদ্ধার করার ব্যাপার। তো সেই প্রেক্ষাপট থেকে বিজ্ঞ আদালতের আদেশে ডিজিটাল আমরা সব ফুটপ্রিন্ট গুলো সংগ্রহ করতে পেরেছি। ২৪-এর কোনো ইতিহাস কোনোদিন ইনশাল্লাহ কখনোই কেউ বিকৃত করতে পারবে না এবং আমরা এই প্রসিকিউশন টিম থাকি না থাকি পুরোটাই আর্কাইভ করা আছে, এইটুকু আমরা নিশ্চিত করতে পেরেছি। তো দেখেন, এই বৈরী পরিস্থিতির মধ্য দিয়ে যখন একটি রিপোর্ট আসে, সেই রিপোর্টের মধ্যে কিছু কিছু রিপোর্ট ব্যাক হয়ে যায়, কিছু কিছু রিপোর্ট কিন্তু আমরা কোর্টে সাবমিট করে ফেলি ফর্মাল চার্জে। এই ফর্মাল চার্জ হওয়ার পর তখন এটা ট্রায়াল স্ট্যাটাসে চলে যায়, সাক্ষ্য গ্রহণ হয়। তারপর আপনারা দেখেছেন এই পর্যন্ত আমাদের প্রায় 6টা এবং এই মতো মামলা আমাদের ইতিমধ্যে রায় হয়ে গিয়েছে এবং বেশ কিছু মামলা একদম লাস্ট স্টেজে, আমার মনে হয় 2-1 মাসের মধ্যে সেগুলো ট্রায়াল সম্পন্ন হয়ে যাবে। সেই হিসেবে আমাদের সীমিত জনবল এবং সবকিছু বৈরী পরিস্থিতি বিবেচনায় আমি মনে করি যেটুকু অগ্রগতি সেটা খুব একটা আমি খারাপ অগ্রগতি বলবো না, দৃশ্যমান। এটাই হচ্ছে আমার বক্তব্য। এবং আরেকটা ব্যাপার বলতে চাচ্ছি, দুঃখজনক হলেও সত্যি, আমাদের কাছে অনেক ভুয়া অভিযোগও আসছে। মাঠ পর্যায়ে তদন্ত করতে গিয়ে দেখেছি ব্যক্তিগত আক্রোশ, ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব অনেক আসামি আনে। তো সেগুলোকে আসলে বাদ দিতে গেলে কিংবা তাদেরকে সম্পৃক্ত করতে গেলেও আমাদের সার্কামস্টেন্সিয়াল অনেক এভিডেন্সকে বিবেচনা করে নিরপেক্ষ তদন্ত করতে হয়। সেটার জন্য অর্থাৎ সঠিক বিচারটা করতে গেলেও কিন্তু আমাদেরকে সময় দেওয়া প্রয়োজন। জি, ধন্যবাদ। জি, ফিরবো নিশ্চয়ই আবারও আপনার কাছে। আবু বাকের মজুমদার আছেন আমাদের সাথে, তার কাছে চলে যেতে চাই। অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আয়োজন তো চলছে, প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণ কতটা মিলেছে? মামলার প্রসঙ্গে পরে আসছি, আগে একটু যদি আপনার দৃষ্টিকোণ থেকে জানতে চাই যে প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণ কি আসলে মিলেছে? আচ্ছা, প্রথমে ধন্যবাদ জানাই আমাকে আপনাদের এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য। জুলাই অভ্যুত্থানে যখন আমরা আসলে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলাম এবং আপনারা দেখবেন যে একটি শান্তিপূর্ণ আন্দোলনের ধাপে ধাপে সেখানে এক পর্যায়ে গিয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাদের উপর হামলা করে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে যখন আওয়ামী পুলিশ আমাদের আন্দোলনকারীদের উপর গুলি চালায় এবং সেখানে আমাদের সহযোদ্ধারা শহীদ হয়, অনেকে আহত হয়, দেখবেন যে একেবারে দেশ জুড়ে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এক পর্যায়ে আমরা 5ই আগস্টের যে আমরা বলি যে দ্বিতীয় স্বাধীনতা বা জুলাই অভ্যুত্থানের যে সমাপ্তি সেটা ঘটে, তো বা আমরা তার রেজাল্ট পাই। তো আজকে 4ই আগস্ট, আগামীকালকে 5ই আগস্ট, আরো 2 বছর আগে এই ঘটনাটি ঘটে। তো
তো সেখানে রাজনৈতিক যারা ছিল তাদের তো দীর্ঘদিনের ক্ষোভ ছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, কারণ রাজনৈতিকভাবে তাদেরকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছিল, রাজনৈতিক ভিন্নমতের উপর দমন পীড়ন চলেছিল। আর পাশাপাশি এখানকার জনগণ যখন দেখে যে আসলে শিক্ষার্থীদের একটি শান্তিপূর্ণ আন্দোলনে গুলি করা হয় এবং মানুষকে হত্যা করা হয়, তখন আসলে সবাই ক্ষোভে ফেটে পড়ে এবং সবার কয়েকটা কমন পয়েন্ট দাঁড়ায়। তার মধ্যে প্রথমতম ছিল যে সবাই মিলে আমরা আওয়ামী লীগের এবং শেখ হাসিনার পতন চেয়েছিলাম, এবং দ্বিতীয়ত একটা কমন পয়েন্ট ছিল সবার মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে, যে তারা বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সে আসলে ইনডিরেক্টলি ডিরেক্টলি ভিকটিম, তার প্রতিষ্ঠানগুলোর একটা বিশাল পরিবর্তন চায় এবং আমি এক কথায় বললে সংস্কার চাই। তো আরেকটি বিষয় যদি বলি যে তরুণ প্রজন্ম তাদের যে দীর্ঘদিনের জনাজীর্ণ যে অর্থনৈতিক ব্যবস্থা বা তাদের যে কর্মসংস্থানের দুর্গতি, সেটা থেকে তারা নিস্তার চায় এবং অর্থনৈতিক মুক্তি চায়। তো জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসলে আমরা আওয়ামী লীগ বা এই ফ্যাসিজমের পতন ঘটাতে পারলেও বাকি যেই সামগ্রিক দাবিগুলো ছিল সাধারণ মানুষের, সাধারণ শিক্ষার্থীদের, তাদের আসলে সেটা আমি মনে করি সেই প্রত্যাশা পূরণ হয়নি। আপনি দেখবেন যে এখনো আমরা আগের মতো হাসপাতালে গেলে যে চিকিৎসা ব্যবস্থা ঠিক ছিল না, এখনো হাসপাতালগুলোতে একই ব্যবস্থা আছে। এখনো সরকারি দপ্তরগুলোতে যান, আগে যেমন ঘুষের ব্যবস্থা ছিল এখনো সেই ঘুষের ব্যবস্থা চলমান। আপনি রাস্তাঘাটে যান, সেখানে নিরাপত্তা আগেও মানুষের, সাধারণ মানুষের ছিল না, এখনো নাই। তো বাংলাদেশের যে ইয়াংরা যে পরিবর্তনটা চেয়েছিল, আমি মনে করি যে এই পরিবর্তন ঘটাতে আমরা এখানে পুরোভাবে এই সামগ্রিক সিস্টেম ব্যর্থ হয়েছে, এবং যে সংস্কার আলাপ চলমান আছে সেই সংস্কার আলাপেও আমরা দেখেছি যে বর্তমান সরকার সহ যারা ওল্ড স্টাবলিশমেন্টের আছে অনেকে এটাকে বাধাগ্রস্ত করার জন্য নানাভাবে কাজ করে যাচ্ছে। তো সর্বোপরি শেখ হাসিনার পতন হয়েছে, আমরা বাক স্বাধীনতা পেয়েছি, অনেকেই যারা দীর্ঘদিন নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, তারা তাদের কথা বলতে পারছে, তবে আমরা যে সামগ্রিক সিস্টেমের পরিবর্তন সেটা কিন্তু আমরা পাইনি। আপনি দেখবেন যে এবারে যে বাজেট করা হয়েছে সেই বাজেটও তরুণদেরকে সেন্টার করে অথবা কর্মসংস্থানকে সেন্টার করে সেরকম কোনো ব্যবস্থা রাখা হয়নি। আমাদের তো প্রস্তাব ছিল যে তরুণরা যাতে কর্মসংস্থান বৃদ্ধি করতে পারে, যেমন হতে পারে কি একজন আপনার যে বিগ জায়ান্ট আছে তার সে 10,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন না পেয়ে 10,000 জন তরুণ 1 কোটি টাকা করে লোন পাবে, এবং ছোট এবং মাঝারি ধরনের ব্যবসায়ীদেরকে প্রণোদনা এবং উৎসাহ দেওয়া হবে ব্যবসায়। এই ধরনের পলিসি গভর্নমেন্ট নেবে, এই ধরনের প্রস্তাবনা কিন্তু আমাদের পক্ষ থেকে ছিল, কিন্তু আমরা দেখেছি যে এখানে কোনো ধরনের সংস্কার আনা হয়নি। আগে যেভাবে ওল্ড স্টাবলিশমেন্ট বা ওল্ড স্কুল পলিটিক্যাল মডেল ছিল সেই মডেলে এখনো বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা চলছে। তো সবকিছু মিলিয়ে তরুণ প্রজন্ম যে এখনো তাদের আশা হারিয়েছে আমি এরকম মনে করি না, বরং তরুণ প্রজন্ম জুলাইয়ের মধ্যে দিয়ে যে পরিবর্তনের রাজনীতি প্রত্যাশা করেছিল, আকাঙ্ক্ষা করেছিল, এবং তারা সেটার জন্য আমি মনে করছি যে যে যার জায়গা থেকে লড়াই করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা মূলত যেহেতু মামলা প্রসঙ্গে কথা বলছি, মামলার প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আসব, তার আগে একটু জেনে নেই তানভীর হাসান জোহার কাছ থেকে যে জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের বিচার আগামী 1 বছরের মধ্যে শেষ করার মোটামুটি একটা ঘোষণা, একটা কমিটমেন্টের কথা আজ আমরা শুনছিলাম। এক্ষেত্রে বাস্তবতা কি বলে, মানে বিষয়টি কি সম্ভব হবে নাকি প্রতিবন্ধকতা দেখেন কোনো? জি ধন্যবাদ। এখানে একটি বিষয় আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে পরিমাণ অভিযোগ এসেছে 200টার উপর, তো সেই অভিযোগগুলোর মধ্যে যদি ক্লারিফিকেশন করা হয় যে জুলাই আগস্ট সংশ্লিষ্ট বিষয়ে কতগুলো অভিযোগ, সেই সংখ্যাটি আসলে আমি যতটুকু জানি এখানে আমাদের গুম খুনের এবং 2009-11 সাল বিডিআর থেকে শুরু করে অনেক বিদ্রোহের অনেকগুলো কমপ্লেন এখানে এসেছে। যদি এটা 50 বা 35টার মতো পিও বা প্লেস অফ অকারেন্স যদি থাকে তাহলে এটা অবশ্যই সম্ভব। তো সেক্ষেত্রে একটি বিষয় আমি বলতে চাই, আমাদের ট্রায়ালটা কিন্তু অনেকটা ডিজিটাল বেসড ট্রায়াল, এবং আপনাদের জ্ঞাতাতে মানে এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই বাংলাদেশের বাইরেও অনেক দেশে আমাদের এই যে রায়টা হয়েছে এবং ডিজিটাল ট্রায়াল যেটা হয়েছে সেটা কিন্তু এটা রেফারেন্স হিসেবে ওনারা দেখছেন এবং গবেষণা করছেন। আমাদের ডেটার যে প্রসেস আমরা কিভাবে এটা অ্যাকোয়ার করেছি, চেইন অফ কাস্টডি কি, এবং ডিজিটাল ডেটার মাধ্যমে ডিজিটাল যে ট্রায়ালটা হয়েছে সেটাকে কিন্তু সারা বিশ্ব সাধুবাদ জানিয়েছে। এবং দেখেন আমাদের এই রায়ের পর কিন্তু অনেক বিশ্বের মানবাধিকার সংস্থা থেকে শুরু করে আইসিসি থেকে কিন্তু কোনো অবজারভেশন নাই,
ভাইরাস আমি যদি বলি আন্তর্জাতিক যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনালের অনেকগুলো মামলার রায় নিয়ে কিন্তু অফিসিয়ালি অনেকের অবজারভেশন আছে, এবং দেখেন আপনি সেই ট্রাইব্যুনালে সাক্ষী দিতে গেছে সাক্ষী পর্যন্ত গায়েব হয়ে গিয়েছে, এমন ঘটনা ঘটেছে। সেই তুলনায় আমাদের এই ট্রাইব্যুনালে কিন্তু কিছুই হয়নি, এবং আমরা কিন্তু সম্পূর্ণ যেহেতু লেটেস্ট ঘটনা, আমাদের অনেক রকমের ভালো ভালো এভিডেন্স আছে, আমরা সহজে ট্রায়াল করতে পেরেছি। এখন যে ব্যাপারটা হচ্ছে, অস্বীকার করব না, আমাদের যে ইনকোয়ারি করতে গেলে আমাদের এই পুরো মানে ডেটাবেস ধরে এটাকে যদি আমরা ডিজিটালি ডেকোরেট করতে চাই, এখানে বেশ কিছু ক্লাসিফাইড সফটওয়্যারের প্রয়োজন আছে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আছে, যে বিগ ডাটাগুলোকে ম্যানেজমেন্ট করে কিভাবে আমি পারপিট্রেটরকে ডিটেক্ট করতে পারবো। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। দেখুন, আপনি যদি ফর এক্সাম্পল কোনো একটা সুনির্দিষ্ট ঢাকা শহরের অ্যাট্রোসিটির কথা ধরেন, সেখানে কিন্তু ওই থানার অফিসাররা ছিলেন থানার মধ্যে। তো দেখা গিয়েছে যে এখানে এপিবিএন হতে পারে, র্যাব হতে পারে, বা আদার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে হতে পারে, কেউ একজন গ্রুপ এসে সেখানে একটা ফায়ার করে দিয়ে গেছে প্লেস অফ অকারেন্স একটা সুনির্দিষ্ট থানায়, মানে এক থানা থেকে গুলি হয়েছে, আরেক থানায় যে একজন মারা গেছে। এখন যিনি মারা গেছে তার প্লেস অফ অকারেন্সটা কোথায় হবে? হ্যাঁ, এইসব কিন্তু জটিলতা আছে। তো মার্ডার মামলার মতো আমাদের মানবতা বিরোধী না, এখানে কমান অ্যান্ড রেসপন্সিবিলিটি দিয়ে এটা করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যে ফ্রেমওয়ার্ক আছে আমাদের আইনে যে সংজ্ঞায়ন করা আছে, আমরা খুব সহজে চাইলে আমরা ট্রায়াল করতে পারি, কিন্তু যাতে নিরাপদ ব্যক্তিরা যাতে না এর মধ্যে পড়ে, একে যাচাই বাছাই করতে গেলে কিছু সময় প্রয়োজন। এবং যেহেতু চিফ প্রসিকিউটর স্যারের কাছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রসিকিউটর মামলার অগ্রগতি রিপোর্ট করে, উনি অবশ্যই যাচাই বাছাই করে এই কথাটা বলেছেন যে হয়তো 1 বছরের মধ্যে সামগ্রিক বিচারটা আমাদের ইতি টানা সম্ভব। জুলাইয়ের আগস্ট 24-এর যে যে হত্যাকাণ্ডের যে ব্যাপারটা, সেই চ্যাপ্টারটা হয়তোবা আমরা ট্রায়াল করা হয়তোবা সম্ভব হবে। তারপরও আমি একটা জিনিস বলতে চাই, যে উনি যেহেতু টার্গেট করেছেন, আমাদেরকে সেটা অ্যাচিভ করতেই হবে। হয়তো একটু 19-20 এদিক হতেই পারে, সেটা খুব একটা বেশি টাইম নেবে না, এটাই হচ্ছে আক্ষরিক বক্তব্য, এবং আমরা বিশ্বাস করি সেটা সম্ভব। ধন্যবাদ। এই বিশ্বাসটা আবু বাকের মজুমদারদেরও আছে কিনা একটু জানতে চাই, যে এই যে মামলা নিষ্পত্তি নিয়ে যেটি 1 বছরের মধ্যে সম্ভব কিংবা করা হবে, সেরকম একটি কমিটমেন্ট আজকে আমরা শুনলাম, আপনারা কতটা আশাবাদী? আচ্ছা, আমি প্রথমত আরেকটু বিষয় সংযুক্ত করতে চাই, সেটা হচ্ছে আপনি আগের প্রশ্নে জিজ্ঞেস করেছিলেন যে সংস্কার নিয়ে বা রাজনৈতিক সংস্কৃতির সংস্কার। তো সেই বিষয়ে যদি আজকে বলি, আজকে একটি চলমান ঘটনা, বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল অন্যান্য ছাত্র সংগঠনের উপর হামলা করছে। আপনারা জানবেন যে ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং সরকারি আলিয়া মাদ্রাসায় ঢাকায়, এগুলোতে আজকে হামলা করা হয়। এবং এর আগে আমাদের ছাত্রশক্তির নেতাকর্মীদের উপর আপনার হবিগঞ্জে হামলা করা হয়, কুড়িগ্রামে হামলা করা হয়, সিলেটে হামলা করা হয়। তো ছাত্রদল হচ্ছে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম এখন এসে এই ইলেকশনের পর করছে। তবে আমরা জুলাইয়ের পরে ক্যাম্পাসগুলোতে চেয়েছিলাম যে একটি না, আসলে আমার প্রশ্নটা ছিল প্রত্যাশা প্রাপ্তির অংশ কিছুটা, আপনি সংস্কারের প্রসঙ্গটি নিয়ে এসেছেন। তবে আমরা একটু যদি আইনের জায়গায় চলে আসি, কারণ অনুষ্ঠানের সময় তো সীমিত। না, অবশ্যই আমি আইনের জায়গায় আসছি, একটু বলতে দিতে হবে। তো সে একটা প্রত্যাশা ছিল ছাত্রদের যে ক্যাম্পাসগুলোতে এমন রাজনীতিকরণ হবে বা রাষ্ট্রীয়ভাবে এমন রাজনীতি হবে ন্যাশনালি, যেখানে না সেরকম কিছু অভিযোগের জায়গা তো নিশ্চয়ই আপনাদের রয়েছেই। জি, তার নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আপনি যেটা বলেছেন যে আমাদের বিচার বিভাগের উপর কতটুকু আস্থা আছে, প্রথমত বলবো যে এই জুলাই হত্যাকাণ্ড নিয়ে অনেক মামলা হয়েছে, যেগুলো রাজনৈতিকভাবে সেই মামলাগুলো করা হয়েছে, এবং সেখানে আমরা দেখেছি বিএনপি লোকালি এখানে তদবির বাণিজ্য এবং মামলা বাণিজ্য করেছে, এবং অনেককে ফাঁসিয়ে দিয়ে সেই মামলার ভ্যালু হচ্ছে কমিয়ে দিয়েছে। ইতিমধ্যে উনি বললেন যে এমন অনেককেই মামলায় যুক্ত করা হয়েছে, যেটা ব্যক্তিগত দ্বন্দ্ব এবং অনেক ক্ষেত্রে ব্যবসায়িক দ্বন্দ্ব, এবং আমরা সেগুলো মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি সেগুলো বেশিরভাগই বিএনপির নেতাকর্মীরা এই মামলা বাণিজ্যে জড়িত হয়েছে, এবং এই জুলাইয়ের মামলাগুলোর ভ্যালু অনেক ক্ষেত্রে কমিয়ে দিয়েছে। তবে আমরা প্রত্যাশা রাখতে চাই জুলাই পরবর্তী বিচার বিভাগের উপর, বিচার বিভাগ হচ্ছে দলীয়করণ হবে না, বরং হচ্ছে যে ওনারা যে অর্ডারে কাজ করে যাচ্ছেন সেই অর্ডারে তারা সাফল্যমণ্ডিত হবেন, এবং যারা জুলাইয়ের প্রকৃত যারা এখানে হামলাকারী বা হত্যাকারী, তারা তাদের যে রাষ্ট্রীয় আইন, সেই রাষ্ট্রীয় আইনে তাদের বিচার নিশ্চিত করা হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের বিষয় নিয়ে আপনি এর আগে কথা বলেছেন, আমি সরি টু সে আমি ওই বিষয়টাতে একটু কথা বলতে চাচ্ছি। শেখ হাসিনার বক্তব্য নিয়ে আমরা দেখছি যে আমরা জানি যে বাংলাদেশে এখন আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন, এবং আমরা দেখি যে বিভিন্ন গণমাধ্যম এই আওয়ামী লীগের নেত্রীর বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য এবং ভিডিও প্রচারণা করে।
নানাভাবে, এবং আমরা তারও নিন্দা জানাচ্ছি। এবং আমরা মনে করি এই বাংলাদেশে যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ আছে বা তার যে সহযোগী অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধ আছে, তাদের বিষয়ে মিডিয়াতে আলাপ আলোচনা যত বেশি হচ্ছে সেটা না হওয়া উচিত। কারণ হচ্ছে একটি নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ দলের প্রচার প্রচারণারও কিন্তু সুযোগ নেই। তো আমরা আশা করি যে সংবাদকর্মী যারা আছেন বা সংবাদ মাধ্যমে যারা আছেন তারা এই বিষয়টা মেনটেন করবেন। ধন্যবাদ। আচ্ছা, অনেকগুলো বিষয় নিয়ে আপনি বলেছেন। আমরা মামলার জায়গাটাতে যদি আসি, আপনি বলছিলেন যে প্রতিহিংসা পরায়ণতার কিছু বিষয় এখানে পরিলক্ষিত হচ্ছে। এটি নিয়ে আসলে তানভীর হাসান জোহাও বলছিলেন যে এখানে অনেকগুলো বিষয় বিচার বিবেচনার আছে, যে কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা কিনা, কোনো ধরনের ব্যক্তিগত আক্রোশ থেকে করা হয়েছে কিনা, এবং সেটাকে জুলাই মামলার সাথে অন্তর্ভুক্ত করে দেয়া, যে যেন বিচারটা হয়ে যায় সেরকম। সেই জায়গাগুলোতে আপনি কি শুধু নির্দিষ্ট কোনো দলেরই কার্যক্রম দেখেন, নাকি আপনার কাছে মনে হয় যে মানে এটা ঢালাও ভাবেই হয়েছে? জি, ধন্যবাদ। ঢালাওভাবে, জি, আপনি কি আমাকে জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, দুইজনেরই ছোট ছোট করে একটু মন্তব্য জানবো। আচ্ছা, এখানে ঢালাওভাবে হয়েছে এরকমটা আমি মনে করি না। কারণ আমরা দেখেছি যে আমরা যখন তৃণমূলে কাজ করেছি সেখানে আওয়ামী লীগে যাদেরকে অনেকেই মামলা দেওয়া হয়েছে, যারা আসলে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল না, বা অনেকে ব্যবসায়িক কারণে বা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে মামলা দেওয়া হয়েছে, যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত ছিল না। এবং যারা মামলার বাদী ছিল তারা মূলত ছিল বিএনপির নেতৃত্বের স্থানীয় লোকজন, লোকালি, এবং তারা নানাভাবে সেখানে মামলা বাণিজ্য চাঁদাবাজি করেছে। তো এটা সারা দেশে সামগ্রিকভাবে প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা এই ধরনের ঘটনা দেখেছি, যেখানে বিএনপি কমনলি এই মামলা বাণিজ্যের সাথে জড়িত ছিল, এবং জুলাইয়ের যে মামলার মেরিট, সেই মেরিটকে অনেক ক্ষেত্রে কমিয়ে দিয়েছে। এবং এটা আমরা দেখেছি যে যারা উনি আছেন উনি আর ভালো বলতে পারবেন। আমরা যখন আদালতের সাথেও কাজ করতে গিয়েছি, আমাদের সাক্ষ্য প্রমাণ দিতে গিয়েছি, তখন আমরা শুনেছি এই ধরনের জটিলতার কারণে অনেক মামলার মেরিট আসলে কমে যাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, তানভীর হাসান জোহার এই বিষয়ে মন্তব্য কি? আসলেই কি জুলাই মামলার গুরুত্ব এতে করে কমে গেছে কিনা? আচ্ছা, আমি একটুখানি বলতে চাই যে সেই বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক ইনভলভমেন্টের ঘটনা হয়তো বা আমি হাতে গুনে আমি 7-8টি মামলার কথা বলতে পারি যেখানে আমরা একটু গরমিল দেখতে পেরেছি। তাই বলে ঢালাওভাবে সব জায়গায় হয়েছে এরকম জিনিসটা আমরা পাইনি। আরেকটা ব্যাপার একটু বলতে চাই, স্পেসিফিকলি দেখা গিয়েছে যে চট্টগ্রামেই আমি বলতে চাই, সেখানে আসলে আমরা দেখতে পেরেছি তদন্তে এখানে আওয়ামী লীগের ছাত্রলীগদের অনেক অ্যাগ্রেসিভনেস ছিল। সেখানে পুলিশদেরকে ইনফ্যাক্ট আসামি করা হয়নি, আমাদের যেটুকু আমি জানতে পেরেছি আমাদের ফর্মাল চার্জে। তো আমি একটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন আমাদের প্রত্যেকটা মামলায় পর্যাপ্ত পরিমাণ কল ডেটা রেকর্ড আছে, পর্যাপ্ত পরিমাণ SMS আছে, পর্যাপ্ত পরিমাণ ভয়েস কল আছে। তো সুতরাং আমরা যেভাবে এটাকে আর্কিটেক্ট করছি, সেখানে আসলে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশনা, পাশাপাশি বাহিনী প্রধানরা সেটা ক্যারি আউট করা, বাহিনী প্রধান তার সরকারি নাম্বারে SMS দিয়ে মাঠ পর্যায়ের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ওসিকে নির্দেশনা দেওয়া, ওসি তার সাব ইন্সপেক্টরকে ক্যারি আউট করা, এবং এডিসি, ডেপুটি কমিশনার, বিজিপি সহ অন্যান্য বাহিনীর সাথে জোন ওয়াইজ কমিউনিকেশন থ্রু দ্য অডিও ক্লিপ, অডিও, সেগুলো ইতিমধ্যে আমাদের বিজ্ঞ আদালতে প্রদর্শিত হয়েছে এবং আরো হবে। তো সুতরাং স্পেকুলেশন নিয়ে আমাদের কোনো ট্রায়াল আসলে হচ্ছে না। এবং একটি বিষয় বলতে চাই, আমাদের যে রায়টি হয়েছে সে রায় যদি অন্য আদালতেও বিবেচনা করা হয়, পর্যালোচনা করা হয়, তাহলে একইভাবে অপরিবর্তিত থাকবে বলে আমি মনে করি। এবং এটা একটা অকাট্য দলিল এবং অটুট, এবং আমরা আসলে বিচারটা করেছি ডেটা দিয়ে, মানুষের সাক্ষী দিয়ে না। এটা আমাদের রায় দেখলে আপনারা হয়তো দেখবেন, আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবল রায়টি আছে। ধন্যবাদ। আচ্ছা, তার মানে যেসব সন্দেহ, অভিযোগের তীর যেগুলো রয়েছে সেগুলো হয়তো একটা মীমাংসার পথে তাহলে যেতে পারবে। তানভীর হাসান জোহা এবং আবু বাকের মজুমদার, দুইজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।